নমস্কার। আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করছি মুন্সিগঞ্জে। আজ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবার জন্য যুক্ত হয়েছি। এর আগে আমি বিভিন্ন ভিডিওতে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে আপনাদের কাছে তথ্য জানিয়েছি। আজকেও সেই তথ্যগুলো জানাবার জন্য চেষ্টা করব। আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা যুক্ত হবেন, ভিডিও দেখবেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে আপনার যে কোনো জিজ্ঞাসা আপনি চাইলে আমার কাছে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সৎ উত্তর দেওয়ার জন্য। আপনি চাইলে এই কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিব। কমেন্ট বক্সের লিংকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব, যে ফোন নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ থাকবে। সেখানেও চাইলে আপনি আপনার প্রশ্ন জানাতে পারেন, ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সেই তথ্যগুলো জানাবার জন্য। দেখুন, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে অনেক অনেক তথ্য মানুষের কাছে থাকে, যে তথ্যগুলো মানুষ চেষ্টা করেন যে মানুষের কাছে শেয়ার করবার জন্য। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে সঠিক তথ্যটি জানাবার ফলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমরা সচেতন হতে পারি। কেননা এই সেক্টরটিতে কাজ করবার ফলে আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, অনেকেই এই বিষয়টি সম্পর্কে একেবারেই জানেন না। হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আছে এবং তারা অবাক হয়ে যান। কিভাবে সেটি যদি বলতে হয়, আমার কাছে এমন ফোন আসে যখন কেউ নির্বাচন অফিস থেকে, যখন কেউ পাসপোর্ট অফিস থেকে, যখন কেউ জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। যেমন তারা হাজবেন্ড ওয়াইফ কোনো একটা কাজে সেখানে গিয়েছেন বা পাসপোর্ট করতে গিয়েছেন, যখন একজন স্পাউস নেম হিসেবে আরেকজনের নাম দিয়েছে, স্বামী স্ত্রী বা স্ত্রীর স্বামীর, তখন যখন বিবাহ প্রমাণ করবার জন্য একজন পাসপোর্ট কর্মকর্তা জিজ্ঞাসা করেছেন, আপনারা যে স্বামী স্ত্রী তার জন্য একটি নির্দিষ্ট প্রমাণ আপনারা এখানে প্রদান করুন, তখনই তারা বলেছে যে আমরা তো হিন্দু বিবাহের মাধ্যমে এসেছি, হিন্দু বিবাহের কোনো প্রমাণ লাগে না, আমাদের কোনো কাবিননামা নেই। তখন যখন পাসপোর্ট কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্তা অথবা রেজিস্ট্রার বা রেজিস্ট্রি করতে গিয়ে যিনি রয়েছেন তিনি যখন তথ্য দেন যে না, হ্যাঁ, 2013 সালে এটির জন্য একটি সুনির্দিষ্ট আইন হয়েছে, যার মাধ্যমে একজন হিন্দু নরনারীর বিবাহ সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশ সরকারের মাধ্যমে আপনি রেজিস্ট্রি করতে পারবেন একজন নিয়োগকৃত, মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত একজন রেজিস্ট্রারের মাধ্যমে, তখন তারা অবাক হয়ে যায়, আমাদের এটা নেই বা আমরা জানি না বা এটা। তারপরে যে দ্বিতীয় সমস্যাটি হয়, তারা যখন ওই অফিস থেকে বের হয় একটা দালাল চক্রের মাধ্যমে পড়ে যায়। দালাল চক্র তাকে বলে যে আমরা এক্ষুনি আপনাকে রেজিস্ট্রেশনটা করে দিচ্ছি, 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন। তখন মানুষ বিপদগ্রস্ত থাকেন। যে যাই বলে তখনই মানুষ সেটা শোনেন, কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে এটি করতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে এটিকে জমা দিতে হবে। এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি রয়েছেন, তিনি আর কোনো দিকে আর সঠিকতা যাচাই করবার চেষ্টা করেন না। তখন তিনি কি করেন? তখন তিনি রাজি হয়ে যায় দালাল চক্রটার মাধ্যমে। দালাল চক্র তখন তাকে বলে আপনাদের কোনো রকম নাম ঠিকানা দেন, আমি এসে এখনই আপনাকে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা সময় নিয়ে যায়, 15 মিনিটের মধ্যে টাইপ করে কোনো রকম চলে আসে। এসে বলে এই যে একটা কাগজ ধরেন, এটা সার্টিফিকেট, এটা জমা দেন। তিনি যখন আবার সেই টাকা পয়সা দিয়ে দালাল চক্রের মাধ্যমে এই কাগজটা নিয়ে যখন জমা দিতে যায়, তখন তারা বলেন এটি তো রেজিস্ট্রিকৃত বা রেজিস্টারের মাধ্যমে বিবাহটি নিবন্ধিত কাগজপত্র নয়, আর আপনি তা এত তাড়াতাড়ি কিভাবে করে নিয়ে আসলেন? তখন তারা আরেক বিপদে পড়ে যায়। তখন মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে আরো বেশি বিরক্ত হয়ে যান। তো সেই রকম পরিস্থিতিতে যেন আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন না পড়ে, আপনারা তাদেরকে সুনির্দিষ্ট তথ্য দেন। আমাদের মুন্সিগঞ্জ জেলায় নিজস্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত রয়েছি। আমি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি সম্পন্ন করছি। এক্ষেত্রে আমরা প্রশ্ন আসতে পারে প্রথম যেটি মাথায়, যে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি কি পরে করা সম্ভব? হ্যাঁ, ওই যে বললাম 2013 সালে আইন হয়েছে, এর আগে যারা বিবাহ করেছে তাদের রেজিস্ট্রেশনটি কিভাবে হবে? দেখুন, আমার কাছে এমনও বিবাহ রেজিস্ট্রেশনটি এসেছে মুরব্বীরা, তারা আমার মানে বিবাহ করেছে আমার জন্মেরও আগে। তো আইন হয়েছে 13 সালে, আমি লাইসেন্স গ্রহণ করেছি, নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারপরে কার্যক্রম শুরু করেছি। তো সেই জায়গা থেকে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারাও আমার কাছ থেকে রেজিস্ট্রেশনটি করে নিয়ে গেছেন। আপনি যত বছর পরে হোক না কেন রেজিস্ট্রেশনটি করতে পারবেন। এর পরবর্তীতে এই রেজিস্ট্রেশনটির জন্য আপনার প্রথম যেটি মাথায় চিন্তা আসবে যে কি কি কাগজপত্র লাগবে। স্বামী এবং স্ত্রীর ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ফটোকপি অথবা এসএসসি পরীক্ষার
রেজিস্ট্রেশন অ্যাডমিট এর ফটোকপি, যে কোনো তিনটির একটি, যেখানে আপনার বয়স প্রমাণিত হয়, আপনার নাম প্রমাণিত হয়। এরপরে আপনাদের যে বিবাহ হয়েছে তার একটি ছবি অথবা ভিডিও, অথবা আপনি যে বিবাহটি করেছেন তার যে বিবাহ নিমন্ত্রণ পত্রটি সেটির একটি কপি আপনি জমা দিতে পারেন। তার পরবর্তীতে আপনার এইখানে এসে উপস্থিত হতে হবে, মানে হিন্দু বিবাহ রেজিস্ট্রারের অফিস। আমার অফিসের ঠিকানাটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে প্রথমেই পিন পোস্ট করা থাকবে। তারপরেও আমি জানিয়ে রাখছি, মুন্সিগঞ্জের সুপার মার্কেট থেকে আপনি যদি লঞ্চঘাটের রাস্তার দিকে যান, দর্পণা হল আগে যেটি ছিল, যা এখন দর্পণা কমিউনিটি সেন্টার। আবার বাস স্ট্যান্ড বা লঞ্চঘাট থেকে বা মুক্তারপুর থেকে যদি আপনি সুপার মার্কেটের দিকে যেতে চান, পুরাতন বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু এগিয়ে আসলে দর্পণা কমিউনিটি সেন্টার, যেটি দর্পণা হল ছিল, তার ঠিক দর্পণা কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়ালে পশ্চিম প্রান্ত থেকে একেবারে পূর্ব প্রান্তের দিকে তাকালে পৌর মার্কেটের দোতলায় হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন 213 নম্বর দোকান এবং একটা বড় ব্যানার দেওয়া আছে, সেখানে আপনি আসতে পারবেন। অফিস খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, 12 ঘন্টা কার্যক্রমের জন্য অফিসটি খোলা থাকে। সেখানে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন এবং আমি আপনাকে পরামর্শ দেব, যদি আপনার খুব বেশি তাড়াহুড়ো না থাকে অবশ্যই আপনি ফোন করে আসতে পারেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 01912384847, 019123848847। এবং আমার ফেসবুক পেজে তো আপনারা যুক্ত আছেনই, পরবর্তীতে আরও যে কোনো তথ্যের জন্য আপনারা যুক্ত হতে পারবেন। এবার কথা হচ্ছে, আপনি কিভাবে দালাল চক্র থেকে যে বাঁচলেন, এবার বুঝবেন কিভাবে যে আপনার রেজিস্ট্রেশনটি সঠিক কিনা। দেখুন, আমি এখানে 3টি নমুনা রেখেছি, এখানে ছবিটা আমি ঢেকে দিচ্ছি। এখানে আমার হাতের নিচেই ছবি থাকবে, এই ছবিগুলোর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন। এইখানে প্রথম যেটি আমি আপনাকে দেব সেটি হচ্ছে একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, কবে কখন কোথায় বিবাহ হয়েছে এবং সরকার কর্তৃক নিবন্ধিত যে ভলিউমটি রয়েছে সেই ভলিউমটির নাম্বার এখানে থাকে, কত তারিখে সেটি রেজিস্ট্রি হয়েছে, তার নাম্বারটি কত রেজিস্ট্রেশনের, সেখানে সমস্ত তথ্যগুলো এখানে থাকে এবং সেল টিল সবকিছু থাকবে এবং একজন স্বাক্ষর থাকবে রেজিস্ট্রারে। তার পরবর্তীতে আপনি আরও একটি রেজিস্ট্রেশন পেপার পাবেন, যেটা যে ভলিউমের মাধ্যমে আপনি স্বাক্ষর করবেন এখানে, সেই ভলিউমের মাধ্যমে যত তথ্য এখানে নিবন্ধিত হবে তার একটি ইংরেজি কপি। তার পরবর্তীতে আবার এখানে সেই যে ভলিউমটির কথা বলছিলাম সেই ভলিউমটির বাংলা তথ্যগুলো সব আপনি এখানে পাবেন, যেখানে নাম, ঠিকানা, তথ্যগুলো সব থাকবেন। এটি বাংলায় নকলনামা বলা হয়। এখন এই 3টি কাগজ আপনার হাতে একজন রেজিস্ট্রি করে দেবে, যেমন ধরলাম আমি এই 3টি কাগজ আপনার হাতে দেব। কখনো কখনো প্রতারক চক্র যেটি করে, আপনাকে শুধুমাত্র এরকম একটা কাগজ কম্পিউটার টাইপ করে সাদা কাগজের মধ্যে নিয়ে আসেন। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটি রেজিস্ট্রিকৃত না, কারণ সেখানে রেজিস্ট্রেশন নাম্বার নেই, অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন হচ্ছে। এই যে বাজে একটি প্রক্রিয়া, তার মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি। এবারে আসি, কিভাবে আপনি বুঝবেন যে আপনি সঠিকভাবে রেজিস্ট্রেশনটি করছেন। হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করবার জন্য স্বামী স্ত্রীকে রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে 2জন করে 4জন সাক্ষীর সম্মুখে একটি যেই সরকার কর্তৃক নিবন্ধিত, যেই সরকার কর্তৃক প্রদত্ত একটি যে কাবিননামা বই, যেটাকে আমরা সহজে বলি বা চিনি, যেটি হচ্ছে ভলিউম বই, যেখানে এই যে কাবিননামা বইটি যেটি রয়েছে, এখানে সমস্ত তথ্য উপাত্তগুলো এখানে যুক্ত থাকে। বিবাহের সমস্ত প্রমাণগুলো দিয়ে আপনি এখানে নিবন্ধনটি করতে পারবেন। সমস্ত তথ্য আপনাকে যুক্ত করতে হবে, বিবাহ, আশীর্বাদ, কবে, কারা সাক্ষী ছিলেন, কিভাবে, সমস্ত তথ্য দিয়ে স্বাক্ষর করতে হয়। তারপরেই এটি রেজিস্ট্রার আপনাকে গ্রহণ করবে। তার আগে আরও একটি কাজ করতে হয়, একটি আবেদন করতে হয় রেজিস্ট্রার বরাবর। তার ফরম্যাট আমাদের এখানে রয়েছে, ফরম্যাট অনুযায়ী আপনি সেই আবেদনটি করবেন রেজিস্ট্রার বরাবর যে আপনার বিবাহটি নিবন্ধন করতে আপনি আগ্রহী, এবং তখন আপনার রেজিস্ট্রার একজন কাবিননামা এই বইটিতে ভলিউমে আপনার সমস্ত তথ্যগুলোকে সংরক্ষিত করবেন। এর পাশাপাশি আপনার ছবি রাখবেন, আপনার সমস্ত তথ্যাবলী সম্পন্ন করে আপনাকে দিবেন। এবারে আসি মূল কথায়। তারপরে আপনার প্রয়োজন হয় অনেক সময় ভিসা করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় অ্যাপোস্টিল বা ফরেন মিনিস্ট্রি, যে দুটো শব্দ আমরা জানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে mygov.vd.com যেগুলোতে আপনাকে আবেদন করে আপনার এই বিবাহ সনদগুলোকে রেজিস্ট্রেশন বা সত্যায়ন করতে হয়। সেই সত্যায়ন প্রক্রিয়াটার জন্য আপনি হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গেই যোগাযোগ করবেন, কেননা এই প্রত্যয়ন প্রক্রিয়াটার সঙ্গে ওতপ্রোতভাবে একজন রেজিস্ট্রার জড়িত থাকে। পরবর্তীতে যখন আপনি আবেদন করেন, সেই আবেদনটির মাধ্যমে যখন যাচাই বাছাই হয়, তখন একজন রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার মহোদয় তিনি ডেকে পাঠান এবং এই বিবাহের সত্যতা যাচাইয়ের পরবর্তীতে এইটিকে অনলাইনে ছাড় দেন। তো সেই জায়গায় থেকে আপনারা নিজেরা সেই চেষ্টাটি করবেন বা করতেও পারেন, বা রেজিস্ট্রারের সহযোগিতা অবশ্যই আপনারা নেবেন। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা নিজেরা এই বিবাহটি করতে চান,
নিজেরা বলতে যারা প্রাপ্তবয়স্ক, যারা সিদ্ধান্ত নিয়েছেন বিবাহ করবেন বা বিবাহ করবার জন্য আপনারা মন স্থির করেছেন, তাদের জন্য এবার বিশেষ বার্তা। হিন্দু আইন অনুযায়ী একজন হিন্দু নারী যার বয়স হবে 18 এবং পুরুষ যার বয়স হবে 21, যারা এই চেষ্টাটা মানে এই চিন্তা যাদের মধ্যে রয়েছে তারা অবশ্যই বিবাহ ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেননা আপনারা যখনই এই চিন্তাটা করেন তখনই কোর্ট ম্যারেজ বলে একটা শব্দ মাথায় ঘুরতে থাকে। কোর্ট ম্যারেজ শব্দটা যখনই মাথায় ঘুরতে থাকে আমরা সোজাই ছেলে মেয়ে চলে যাই দেখি কোর্টে। দেখুন, কোর্ট ম্যারেজ বলতে শব্দটা নাই, আসলে সেটি হচ্ছে এভিডেভিট, 300 টাকার স্ট্যাম্পের মধ্যে একটি চুক্তিনামা, যেখানে হিন্দু নরনারী তারা চুক্তি করছেন, তারা বিবাহ করছেন বা করবেন। সেটি করতে গেলেও কিন্তু একজন পুরোহিতের সার্টিফিকেট প্রয়োজন হয়। পুরোহিত মানে এই যে প্রক্রিয়াটা এবার আপনাদেরকে বুঝিয়ে বলি। হিন্দু আইনে চুক্তি বলে কোনো শব্দ নেই। এটি শক্তিশালী এক ধর্মীয় বন্ধন, সামাজিক রীতিনীতি। যুগের পর যুগ এই হিন্দু নরনারীরা কিন্তু অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিতের সামনে শাঁখা সিঁদুর পরে একজন আরেকজনকে মাল্য বদল করেন। এই মালা বদলের মাধ্যমেই কিন্তু আমাদের এই বিবাহ বন্ধন অটুট থাকে সারা জীবন। তো এই কার্যক্রমটি হওয়ার পরেই কিন্তু এই এফিডেভিটটি সম্পন্ন হয়। কখনো কখনো দেখি আমরা এই এফিডেভিটটি বানিয়ে করেন বিবাহ সম্পাদন না করে। আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু যথেষ্টভাবে জানি একজন হিন্দু নরনারী কিন্তু শাঁখা সিঁদুর না তোলা পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ নন। কেননা যতই কাগজপত্র আপনি করুন না কেন, সেটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাছে কিন্তু খুবই নগণ্য। তার মানে হচ্ছে আপনাকে ধর্মীয় রীতি নীতি মেনে তারপরে আপনাকে কিন্তু এফিডেভিটের প্রক্রিয়া যেতে হবে। এবং আপনি যদি ধর্মীয় রীতিনীতি মেনেই থাকেন তবে আপনি কেন এফিডেভিটের প্রক্রিয়ায় যাবেন? আপনি সোজা চলে আসবেন একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কাছে। যদি আপনি প্রথমে হিন্দু বিবাহটি করতে চান এবং সেক্ষেত্রে আপনি যদি দ্বিধাগ্রস্ত থাকেন, কখনো কখনো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, মেনে নিচ্ছে না বা মানবে কিনা, সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিয়ে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের পরামর্শ গ্রহণ করুন। তিনি আপনাকে পরামর্শ দিবেন একজন পুরোহিতের মাধ্যমে। তিনি আপনাকে সৎ উপায়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে শাস্ত্রীয় নিয়মে আপনাকে শাঁখা সিঁদুর তোলানোর ব্যবস্থা করবেন। তারপরে সেই আয়োজনটা অনেক বড় না হতে পারে, ছোট পরিসরে হতে পারে, কিন্তু রীতি মেনে যেন হয় সেই ব্যবস্থাটি তিনি করবেন। এরপরে তিনি আপনাকে রেজিস্ট্রেশনটি করে দিতে পারবেন। তবে কেন আপনার মনে এত ভয়? আজ যারা আমার সঙ্গে যুক্ত আছেন, এই ভিডিও দেখছেন, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা নির্দ্বিধায় একজন রেজিস্ট্রারের সঙ্গে, হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করুন। আর ভয় ভীতিতে না থেকে, আর আপনারা নিজেরা দ্বিধাগ্রস্ত না থেকে নিজেদের হিন্দু বিবাহ সম্পন্ন করবার জন্য এদিক সেদিক নানান চিন্তা না করে, নানানভাবে প্রতারিত না হয়ে, অনেক অনেক অর্থ নষ্ট না করে আপনারা রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করুন। এরপরে যে আলোচনাটিতে আসছি সেটি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। হিন্দু নারী বাংলাদেশের, পুরুষ ভারতীয় নাগরিক। এই শব্দটা ব্যবহার করলাম এই জন্য, কেননা দুই দেশের নাগরিকের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে, যা আমরা আন্তর্জাতিক বিবাহের ক্ষেত্রে ধরে থাকি, সেই বিবাহের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে নানানবিধ সমস্যা পড়তে হয়। যারা এই ধরনের বিবাহের চিন্তা করছেন, অনেক সময় আমরা নেপালের পুরুষকেও দেখতে পারি বাংলাদেশ থেকে এসে বিয়ে করে যান, বা পৃথিবীর যে কোনো দেশে। সেই বিবাহগুলোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদেরকে। কেননা এই বিবাহগুলোর মূল উদ্দেশ্য থাকেন পুরুষ নারীকে বিবাহ করবার পর সেই দেশে, পুরুষ যে দেশে বসবাস করেন সেই দেশে তাকে নিয়ে যাওয়ার জন্য বা মাইগ্রেট করবার জন্য তাকে একটা চেষ্টা থাকে। সেই চেষ্টাটির ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসিতে যখন আপনি আবেদন করবেন আপনার স্ত্রীর জন্য, তখন কিন্তু একটু বিপদগ্রস্ত হতে হয়। আর এই প্রক্রিয়াটি যদি আপনি সম্পন্ন করে আইনের মাধ্যমে না যান, তখন আপনার দীর্ঘ একটা সময় লাগে এবং অনেক টাকা খরচ হয়। সেই জায়গা থেকে বলবো, যখনই আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন, পরামর্শ নেবেন। আপনারা ভারত থেকে যখন বাংলাদেশে প্রবেশ করবেন, বাবা মা নিজের তিনজনের এনআইডি কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু নিয়ে, আই কার্ড প্যান কার্ড সহ, এবং তিনি যেখানে থাকেন সেখানকার জমি সম্পত্তি বা তার নামে কোনো সম্পত্তি থাকলে তারও কপি, এবং একই সাথে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি নিয়ে তিনি বাংলাদেশ বা এমবেসি কর্তৃক বৈধ ভিসা নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এবং একই সাথে বাংলাদেশে প্রবেশ করে তিনি গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নাগরিকদের মাধ্যমে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে উপস্থিত করে বিবাহ মণ্ডপেই তার বিবাহটি রেজিস্ট্রেশন করবেন। কেননা অন্য বিবাহের চাইতে দুই দেশের নাগরিক বলে এই বিবাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়াতেই হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সম্মুখে বিবাহটি করা উচিত। এবং তার পরবর্তীতে রেজিস্ট্রার আপনাকে যে কাগজ, আমরা যে সাধারণ বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে যে বিবাহ রেজিস্ট্রেশনটি দিলাম সেটিও দিবে। কেননা বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেই বাংলাদেশের যে নারী, তাকেও কিন্তু তার সমস্ত তথ্য দিতে হবে, তার বাবা মায়ের
সমস্ত ভোটার আইডি কার্ড এবং তাদের পরিচয়পত্রের সাথে ছবি সহ সমস্ত কিছু তথ্যাবলী সংরক্ষণ করবেন হিন্দু বিবাহ রেজিস্ট্রার। তার পরবর্তীতে হিন্দু বিবাহ রেজিস্ট্রার স্থানীয় দৈনিক একটি পত্রিকাতে একটি প্রজ্ঞাপন জারি করবেন, যেখানে তিনি বিজ্ঞাপন প্রদান করবেন, যেখানে তিনি লিখবেন এই বিবাহটি তিনি সম্পন্ন করেছেন। এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে 1 মাস 30 কর্মদিবসের মধ্যে যেন তাকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। 30 দিন শেষ হওয়ার পরে তারা যেটি করবেন, হিন্দু বিবাহ রেজিস্ট্রার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন মিনিস্ট্রি বা অ্যাপোস্টিল বা সত্যায়ন যেটি বলি আমরা সহজে, সেগুলো করবার জন্য প্রক্রিয়াটি শুরু করবেন। এই প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত কাগজপত্র নিয়ে তারপরে কিন্তু ভিসা আবেদনটি করতে পারবেন। এই যে সমস্ত প্রক্রিয়াটি বললাম, এই প্রক্রিয়াটা একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া। যদি আপনি পরিকল্পিতভাবে এগিয়ে যান তবে কিন্তু আপনার এই প্রক্রিয়াটি সুন্দর হবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা সচেতন থাকবেন, সচেতন থেকে এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করবেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত আছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এছাড়াও যে কথাগুলো আমি বলতে পারিনি, যে পরামর্শ আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, কথা বলার থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিঙ্ক বক্সে কমেন্টে লিঙ্কে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন। শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি, যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তবে আপনার পরিচিত জনকে, যারা এই ধরনের বিপদগ্রস্ত হয়েছেন বা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করবেন, আপনারা তাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে থাকেন। আজকের মতো এই ছিল আমার আজকের লাইভের যুক্ত থাকার মূল উদ্দেশ্য। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।